আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক সরঞ্জামের পাশাপাশি কৌশলগত জ্ঞানার্জনের তাগিদ, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। অধ্যাদেশ নিয়ে না বুঝেই মন্তব্য করছে বিরোধী দল, সচিবালয়ে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় ধাপে ঢাকা সহ 3 সিটিতে হামের টিকা দেয়া শুরু, প্রাদুর্ভাব কমাতে 95% শিশুকে ভ্যাকসিনের আওতায় আসার লক্ষ্য। বর্ষবরণ ঘিরে পাহাড়ে বর্ণিল আয়োজন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, নদীতে ফুল ভাসিয়ে বৈশাখীর সূচনা। রাজধানী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ভালোবাসব কর্মে, সততায়, শপথে ও ত্যাগে। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। পিতা সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব, কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। এই দরবারে যখন দাঁড়িয়েছি তখন আমার মা, বাবা, একমাত্র ভাই আর আমাদের মাঝে নেই। এমনকি আমাদের সকলের স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়িটিও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। 2025 সালের 21শে নভেম্বর প্রচণ্ড অসুস্থতা সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে হুইল চেয়ারে করে তিনি সেনানিবাসে উপস্থিত হয়েছিলেন। একদিন পরেই তিনি হসপিটালে অ্যাডমিট হয়েছিলেন এবং সেখান থেকে তিনি আর ফিরে আসেননি। এটিই ছিল তার জীবনের সর্বশেষ অনুষ্ঠান। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী এবং প্রিয় বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার নিখাদ ভালোবাসা প্রতিফলিত হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এর ভিত্তি। আমরা এমন এক সশস্ত্র বাহিনী চাই যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে আর দেশের জনগণ রাখবে আস্থায়। বিএনপি সরকার জুলাই সনদ স্বাক্ষর করেছিল। যেভাবে সনদ স্বাক্ষর করা হয়েছে, বর্তমান সরকার স্বাক্ষরিত সনদের প্রতিটি দফা না বুঝে অধ্যাদেশ নিয়ে নানা রকম মন্তব্য করছে বিরোধী দল। অপ্রাসঙ্গিক নানা ইস্যুতে সংসদ থেকে ওয়াকআউট করে ব্রিফিংয়ে ভুল তথ্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি জানান, গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট, সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সাথে আলোচনা করে আরও ভালো আইন করা হবে। এটা নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 91টা বিল উত্থাপন করা হয়েছে, এর মধ্যেই বাকি 16টি ছিল। বিরোধী দলীয় সেটা না বুঝেই প্রশ্ন করছে বাকিগুলো কোথায়। তারা যেসব অধ্যাদেশ নিয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল সেগুলো হুবহু উত্থাপন করা হয়েছে বলে জানান মন্ত্রী। ব্রিফিংয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, 7টি অধ্যাদেশ অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। যারা বলছেন এসব অধ্যাদেশ বাতিল হয়েছে তা সঠিক না। আইনমন্ত্রী বলেন, গুম কমিশন অধ্যাদেশে আইনের নানা ফাঁকফোকর ছিল। এতে গুমের সংজ্ঞা বা চিহ্নিত করতেই দীর্ঘ সময় লেগে যেত। এতে আরও অনেকে গুমের শিকার হয়ে যাবে। এসব সংশোধন করে গুম কমিশন নিয়ে নতুন আইন করা হবে। মানবাধিকার কমিশন অধ্যাদেশে তদন্ত, জরিমানা সহ বিভিন্ন ধারা সাংঘর্ষিক বলে উল্লেখ করেন মন্ত্রী। যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন 91টা না হয় প্লেস হলো, 16টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়। বাকিগুলো এই 91টার মধ্যেই অন্তর্ভুক্ত। তিনি হয়তো এটা খেয়াল করতে পারবেন। আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, নতুন করে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেয়া হবে না।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জাতির সাথে ধোঁকাবাজি করেছে। এ সময় বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই শহীদের আজ শুরু হলো হামের বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপ। সাপ্তাহিক ছুটি ছাড়া বাকি দিনগুলোতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। রাজধানী ঢাকা সহ 3 সিটি কর্পোরেশন এলাকায় টিকা পাবে 12 লাখের বেশি শিশু। সকালে নগর ভবনে হামের টিকা কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 540টি কেন্দ্র থেকে হামের টিকা দেওয়া হচ্ছে। এর মধ্যে স্থায়ী 90টি ও অস্থায়ী কেন্দ্র 450টি। 12 মে পর্যন্ত চলবে এই কর্মসূচি। এদিকে ঢাকা উত্তর সিটিতে হাম রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মোহিত। তিনি জানান, পিছিয়ে পড়া এলাকাগুলোর শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য। বলেন, 95% শিশুকে টিকার আওতায় আনা গেলে প্রাদুর্ভাব কমানো সম্ভব। আমি অনুরোধ করব যাতে আমাদের এই 6 months to 5 years গ্রুপের বাচ্চারা ইচ এন্ড এভরি বেবি যেন আমাদের টিকাদান কর্মসূচির আওতায় আসে। আপনারা সেইভাবে অলিতে গলিতে জনগণের মধ্যে এই কর্মসূচিটাকে জনপ্রিয় করবেন, যাতে সবাই টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের তথ্য সংগ্রহ করে বাংলাদেশের 18টি জেলায় 30টি উপজেলাকে শনাক্ত করেছি যেখানে দ্রুত গতিতে যাওয়া দরকার। আমরা 5ই এপ্রিল থেকে সেই জায়গাগুলোতে টিকা দিয়েছি। সেই কাজটি করতে করতেই এক সপ্তাহের মধ্যে 12ই এপ্রিল আমরা বাংলাদেশের এই বড় সিটি কর্পোরেশনগুলোতে টিকা কর্মসূচি আজকে শুরু করলাম। হামের প্রাদুর্ভাব প্রতিরোধে ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় শুরু হয়েছে মাসব্যাপী জরুরি এমআর টিকাদান কর্মসূচি। সকালে ময়মনসিংহ নগর ভবনের সামনে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক রকুনুজ্জামান রোকন। কার্যক্রম পরিচালনার জন্য নগরীতে 70টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত টিমও যুক্ত করা হবে। এই কর্মসূচির আওতায় পাহাড়ের নজর কাড়া বর্ষবরণের ছোঁয়া লাগলো যান্ত্রিক নাগরিক জীবনে। সকালে সেগুনবাগিচায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী দীপেন দেওয়ান। বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে নানান ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষজন ফুল ভাসান রমনা পার্কের লেকে। সবার কল্যাণ ও মঙ্গল প্রার্থনার মধ্যে দিয়ে শেষ হয় আয়োজন। একঘেয়ে শহুরে দিনযাপনের ভিড়ে এক রঙিন সকাল। পার্বত্য অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়গুলোর আজ বর্ষবরণ উৎসবের সূচনা। আজ ফুলবিজু। এই উপলক্ষে সকালে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে জড়ো হন চাকমা, মারমা, ত্রিপুরা সহ নানান সম্প্রদায়ের মানুষ। এক গুচ্ছ বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। বলেন, বিগত সময়গুলোতে বৈশাখী উৎসব নামে মাত্র